নমস্কার, আমি অর্ণিক। দ্য ডার্ক রুমে আপনাদের জন্য আবারও একটা নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনা শেয়ার করেছেন একজন বাঙালি বৈজ্ঞানিক। হ্যাঁ, ঠিকই শুনলেন, একজন বাঙালি বৈজ্ঞানিক। সত্যি, এমন কতই না ঘটনা ঘটে যা আমাদের এক্সিস্টিং সায়েন্স বা বিজ্ঞানের ধরাছোঁয়ার হয়তো বাইরে, অনেকটাই বাইরে। আমাদের সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ঘটনাগুলো যথাসম্ভব শেয়ার করুন এবং জানান আপনাদের কেমন লাগছে ঘটনাগুলো। আর আপনাদের সাথেও এই ধরনের কোনো অতিপ্রাকৃতিক ঘটনা ঘটে থাকলে তা পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8240463349-এ। এখন থেকে মাসের সেরা ঘটনা যিনি শেয়ার করবেন তার জন্য থাকবে আমাদের তরফ থেকে একটি স্পেশাল উপহার। এবং যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন নতুন ঘটনা শুনছেন তারা অতি অবশ্যই পূর্ববর্তী ঘটনাগুলো চেক আউট করবেন এবং শুনে জানাবেন আপনাদের কেমন লাগছে। তাহলে আজকে সরাসরি ঘটনাটাই শুনে নিই। আমি অর্ণিক রয়েছি দ্য ডার্ক রুমে। আজকে আমাদের সাথে রয়েছেন ইন্দ্রজিৎ দা। ওনার পুরো নাম হচ্ছে ইন্দ্রজিৎ চ্যাটার্জি। তো দাদার সাথে আমার একটা সোশ্যাল মিডিয়া গ্রুপেই আলাপ হয়েছিল। তো সেখান থেকেই দাদা বলেন যে ওনার লাইফে একটা ঘটনা আর কি রয়েছে, মারাত্মক ঘটনা রয়েছে, ভৌতিক এক্সপিরিয়েন্স একটা। দাদা সেটি আজকে শেয়ার করবেন আমাদের সাথে। দাদা কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি ভালো তো? হ্যাঁ, এই চলে যাচ্ছে। তাহলে আপনার ঘটনাটা শুনে নেওয়া যাক। অবশ্যই। বাইরে তো মানে খুব জোরেই বৃষ্টি পড়ছে, তো এর মধ্যে আপনার ভৌতিক ঘটনাটা শুনে বেশ ভালোই আর কি। আমার তার আগে আমার পরিচয়টা দিই। হ্যাঁ। আমি আমি পেশায় হচ্ছে একজন বৈজ্ঞানিক। আমি আচ্ছা। চাকরি করি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ, কল্যাণীতে বাহ। পোস্টেড। বাহ। আহ তো পরীক্ষা নেওয়ার সুবিধে আমাকে এদিক ওদিক যেতে হয়। তো হুম। কখনো আগরতলা, কখনো মিজোরাম, কখনো আবার গ্যাংটক, এরকম নানা জায়গায় আমাকে যেতে আসতে হয়। তো প্রত্যেক বছরই এরকম পরীক্ষা পড়ে। তো এই বছরে পরীক্ষা আমার পড়েছিল আগরতলাতে। তো আগরতলাতে আমার সাথে আমার সব জায়গাতেই আমার দোসর হয় আমার এক বাল্য বন্ধু। আমরা দুজনেই সব জায়গায় যাই। আচ্ছা, উনিও কি মানে বৈজ্ঞানিক? না, না, ও ব্যবসার সাথে যুক্ত। কিন্তু আমরা একসাথেই যাই। ও ও আমার সাথেই সবসময় ট্রাভেল করতে পছন্দ করে। আচ্ছা, আচ্ছা। তো আগরতলায় গিয়েছিলাম। আগরতলার একদম আ এয়ারপোর্টের কাছে একটা হোটেল আছে। বিশেষ কারণবশত এই অংশে ওনার বলা হোটেলের নাম এবং ডিটেলসটা সম্পূর্ণভাবে মিউট করা হলো। তো আমরা সেখানে একটা রুম নিয়েছিলাম। আর আমার কাজটা ছিল হচ্ছে নরসিংহগড় বলে একটা জায়গা আছে। সেই নরসিংহগড়ের কলেজটায়। আচ্ছা। তো শুক্রবার গিয়েছিলাম। শুক্রবার রাতে তেমন কিছু ছিল না অ্যাক্টিভিটি আমাদের। জাস্ট সাধারণ কাজকর্ম ছিল। শুক্রবার রাতে আমি কিছু ফিল করিনি। শনিবারও আমার চলে গেছে, অসুবিধা নেই। রবিবার হচ্ছে আসল ঘটনাটা হয়। রবিবার ছিল হচ্ছে পরীক্ষা। সে পরীক্ষার আমাকে ইনভিজিলেশন ডিউটি দিয়ে সারাদিনের পরিশ্রমের পর রাত্রিবেলা ফেরত আসি। রুমে ফেরত আসার পরে আমি আর আমার বন্ধুর নাম হচ্ছে পামির। তো ওকে বললাম যে সেদিনকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছিল। ওকে বললাম যে, "ইন্ডিয়া হেরে যাচ্ছিল। চল আমরা শুয়ে পড়ি, ভালো লাগছে না।" তো আমরা দুজনে শুয়ে পড়েছি। রুমটা ছিল এসি রুম এবং আলো আঁধারিতে ভরা। আর কিছু আলো আসছিল। দুজনে দুটো আলাদা খাটে শুয়েছিলাম। মধ্যিখানে একটা প্যাসেজ মতন ছিল। প্যাসেজ বলতে একটা চেয়ার রাখা ছিল, একটা টেবিল রাখা ছিল। আর আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছি। আমি বাঁ পাশ ফিরে শুয়েছিলাম, ও ডান পাশ ফিরে শুয়েছিল। আর আ আমার একটু সানডে সাসপেন্স শোনার একটা আ ছোটবেলা থেকেই একটা স্বভাব আছে। একটু আচ্ছা। সানডে সাসপেন্স শুনে আমি তারপরে ঘুমোতে যাই। সে ভৌতিক হোক বা ডিটেকটিভ হোক, কিছু একটা আমাকে শুনতেই হয়। হুম। তো সেটাই এরকম একটা শুনছিলাম, তারানাথ তান্ত্রিকের গল্প। শুনতে, শুনতে ঘুমিয়ে পড়েছি। তো হঠাৎ কিরকম একটা ফিলিংস হলো, আমার ঘুমটা না এক চটকায় ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার পরেই আমার চোখটা যখন খুললাম আমি দেখছি যে সিঙ্গল বেডরুম, সেই আ আমার বেডের উপরে যেন একটা লোক হামাগুড়ি দিয়ে উঠে আসছে এবং তার মুখটা যেন আ অদ্ভুত, কি বলবো? পোড়া,
পুড়ে গেলে যেমন সাদা হয় সেইরকম টাইপের সাদা এবং মুখটা আমার দিকে এগিয়ে আসছে। আমি few milliseconds বোধহয় সেটা দেখেছিলাম। দেখে আমি ওখান থেকে জাম্প করেছি। জাম্প করে আচ্ছা, গিয়ে আমার একটা কোয়েশ্চেন রয়েছে এখানে। পুড়ে হুম, গেলে যেমন সাদা হয়, মানে ওনার করোটি বা এরকম, মানে মুখমণ্ডল কি ওরকম দেখা যাচ্ছে ভেতরের হ্যাঁ, 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 আর? চামড়া রয়েছে, চামড়া রয়েছে এবং আচ্ছা, মাথায় চুলের existence ও আমি বুঝতে পেরেছি। কিন্তু আচ্ছা, মুখটা যেন সাদা টাইপের হয়ে রয়েছে আচ্ছা, এবং মুখটা আমার দিকে এগিয়ে আসছিল আচ্ছা। এবং ওটা দেখে আমি জাম্প করেছি। জাম্প করে আমার বন্ধু ঘুমোচ্ছিল। ওর জাস্ট গায়ের উপর গিয়ে পড়েছি। এবার ও বুঝতে পারছে না কি হয়েছে। এবার আমি মানে চেঁচাচ্ছি কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। মানে এরকম মানে একটা বিচ্ছিরি রকম পরিস্থিতির মধ্যে পড়েছি দুজনে। এবার ও চিৎকার করতে শুরু করে দিয়েছে। তো আমার শুধু মুখ থেকে একটা কথা বেরিয়েছিল, "আলো, আলো।" তো ও গিয়ে আলোটা জ্বালিয়েছিল। তো আলোটা জ্বালাবার পরে রুমে তো কিছু দেখা যায়নি। হুম। কিন্তু আমার পরিস্থিতি দেখে ও ভয় পেয়ে গেছিল। যে আমার ২ চোখ দিয়ে জল পড়ছিল। আমি থরথর করে কাঁপছিলাম। আর কথা বলতে পারছিলাম না। তো ও আমাকে বলল, "কি হয়েছে তোর?" তো আমি অনেক কষ্টে প্রায় মিনিট ১৫ বাদে ওকে বললাম যে, "আমি এরকম একটা জিনিস দেখলাম।" এবার ও বলল, "কি বলছিস?" তখন ও আমাকে তখনই বলছে যে, আ "তুই আ ওই সানডে সাসপেন্স দেখিস তাই জন্যে তোর এরকম হয়েছে। এটা একটা হ্যালুসিনেট করেছিস।" এবার আমি তখন অত রাত্রিবেলা তখন ২:৩০ বাজে। তো আমি বললাম, "হয়তো তাই।" তো সেই করে আমি ওখানে বসেছিলাম। বসে পড়েছি, আলো জ্বেলেছি। বাথরুমে যেতে পারছি না, এত ভয় করছে। তো আমার বন্ধু বলল, "দাঁড়া একটা কাজ করি, হনুমান চালিসা চালাই।" তো ও হনুমান চালিসা চালিয়ে দিয়েছিল। হনুমান চালিসা চালাবার পরে মিনিট ১৫ বাদে হনুমান চালিসাটা শেষ হলো। তারপরেই দেখলাম লোডশেডিং হয়ে গেল। মানে অত বড় হোটেলে লোডশেডিং হয় না। কিন্তু সেদিনকে লোডশেডিং হয়ে গেল। কারণ সেই অনুযায়ী প্রভিশন তো রাখা থাকে ওদের পড়ার। হ্যাঁ, মানে তক্ষুনি ডিজি থাকে কিন্তু হুম, চালু হলো না। প্রায় মিনিট ২-৩ এরকম পুরো একদম অন্ধকারের মধ্যে বসে আছি হুম, এবং পিন ড্রপ সাইলেন্ট। তার মধ্যেই দেখলাম আওয়াজ শুরু হয়ে গেল। ধূপ ধাপ আওয়াজ হচ্ছে। মানে আমরা যে ফ্লোরটায় রয়েছি 2nd ফ্লোর, 3rd হুম, ফ্লোরে মনে হচ্ছে বেশ কিছু লোক কার্পেন্টারের কাজ করছে। মানে কেউ দরজা খুলছে, কেউ দরজা বা সরাচ্ছে, টেবিল সরাচ্ছে। এরকম একটা যেন হুম, একটা কেওস হচ্ছে। হুম, তো উম আমরা একে অপরকে বলছি যে, "দেখ উপরে বোধহয় কিছু পার্টি বা কিছু হচ্ছে।" তখন বললাম, "হ্যাঁ, পার্টি হতে পারে। কিন্তু এই রাত ২টো-৩টের সময় পার্টি কেন? পার্টি তো হলে ১১টা-১২টা থেকে হয়।" হুম, তখনই আমাদের একটুখানি কিরম গাটা ছমছম করতে লাগলো। ইন দ্য মিন টাইম কারেন্টটা এসে গেল। হুম, তো আবার আমরা আলো জ্বালিয়ে বসে আছি কিন্তু ওই আওয়াজটা কিন্তু বন্ধ হচ্ছে না। এই আওয়াজটা চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। এবং কখনো বাড়ছে, কখনো কমছে। তো প্রায় তখন ধরুন ২:৩০ বাজে। ২:৩০ থেকে ৪টে আমরা আগরতলায় আ সকালের টাইমটা দেখলাম ৪:২১ ৪টে বাজার ওরকম সময় হলো। তখন দেখলাম আওয়াজটা আস্তে, আস্তে বন্ধ হয়ে গেল। তখন কিন্তু আমাদের রীতিমতো ভয় লাগতে শুরু করলো যে, এই জিনিসটা কি হলো? যে আমার যেন ফিলিংস হলো যে ঘরের ভেতরে কিছু একটা ছিল স্পিরিট, সে হুম, যেন বাইরে বেরিয়ে গিয়ে আমাদের একটা ভয় দেখাতে শুরু করলো। হুম, তো আমাদের তো ঘুম এলো না। সারারাতই আমরা জেগে। যতবারই চোখ বুজছি আমি সেই বীভৎস চেহারাটা দেখছি। তো সকালে উঠে আ তো রিসেপশনে জিজ্ঞেস করাতে ওরা তো রীতিমতো হাসাহাসি করল। যে এরকম হয় নাকি আবার? ওয়েটারদের জিজ্ঞেস করলাম তারাও কিছু বলতে পারল না। তো যত তাড়াতাড়ি সময় হোটেলটা ছেড়ে দিলাম। দিয়ে আ হোটেলেরই যে গাড়িটা ছিল গাড়ি নিয়ে আমরা ওই ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে হুম, হুম, যাচ্ছিলাম। তো সে ড্রাইভার সাহেবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "এরকম একটা জিনিস দেখলাম। আপনার কি কাছে কোনো ইনফরমেশন আছে?" হুম, তো উনি তখন বেশ খানিকক্ষণ চুপ থাকার পরে আমাকে বললেন যে, "এই যে অঞ্চলটা আছে না? এই এয়ারপোর্টের সংলগ্ন অঞ্চল, এই জায়গাটা বাচ্চাদের গ্রেভইয়ার্ড ছিল। মানে আ মানে ৫ বছরের নিচে বাচ্চারা মারা গেলে তাদের পুঁতে রাখা হতো। হয়তো
সেরকমই কিছু ব্যাপার ছিল এবং সেই কারণে এবং ড্রাইভার বলেছিলেন যে ওনাও অনেক সময় এরকম চোখে পড়ে গেছে। কিন্তু ভয় ওনারা পাননি কোনোদিন কিন্তু হুম। চোখে ওনাদেরও পড়েছে। মানে ওনারা ব্যাপারটার সাথে ইউজড টু হয়ে গেছেন আর হ্যাঁ, কি। হ্যাঁ, ওনারা জানেন। মানে আমি দেখলাম ব্যাপারটা ওনারা জানেন। আর এই জাতীয় জায়গাতেই এরকম হোটেল বা এগুলো গড়ে ওঠে, তৈরি হয় আর কি। আর হ্যাঁ, এরকম একটু অ্যাবান্ডন্ড জায়গা। অ্যাবান্ডন জায়গা, এক্স্যাক্টলি। এরকম সিমিলার ঘটনা আমার এক বন্ধুর সাথেও হয়েছিল কিছুদিন আগে। ওরা দার্জিলিং এর দিকে বেড়াতে গেছিল, সিমিলার এরকম আর কি ঘটনা তো হয়ে থাকে এরকম। তো মানে এগুলো আমাদের রিচেবল সায়েন্সের বিয়ন্ডে, মানে হয়তো এটা এতটাই হায়ার লেভেল সায়েন্স, ওটা একটা এর পেছনে মানে মানে কোনো একটা বৈজ্ঞানিক যুক্তি হয়তো রয়েছে। হয়তো সেটা আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি, বা হয়তো কি কিন্তু বলবো মানে। কিন্তু আমি কিন্তু সেদিনকে একটা জিনিস ফিল করেছিলাম। সেটা হচ্ছে ঘরের ভেতরে যেন কোনো এনার্জি ছিল, সেই এনার্জিটা যেন হুম, বাইরে বেরিয়ে গেল হুম, এবং হনুমান চল্লিশা ব্যাপারটা আমার কাছে সত্যি কথা বলতে হুম, আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র অতটা আমি বিশ্বাস করছি না। মানে ঠাকুরে হুম। বিশ্বাস করি কিন্তু হনুমান চল্লিশার পাওয়ার বলে যে কিছু আছে আমি সত্যিই জানতাম না। মানে এবং আপনার এটা মনে হচ্ছে সেটা একটা ভাইব্রেশনে হয়তো সেটা বেরিয়ে গেল এনার্জিটা। হ্যাঁ, এবং সেটা যেন বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে বাইরে থেকে যেন আমাদের ভয় দেখাতে শুরু করছে। হ্যাঁ, সেটা অস্তিত্বটা প্রমাণ করছে বাইরে থেকে যে একদম, একদম, উপস্থিতিতে। একদম ঠিক বলেছেন আপনি। আর মানে যখন ওই অবয়বটা আপনি দেখেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন, কোনো ধরনের পোড়া গন্ধ বা বাজে গন্ধ সেটা কি আপনার নাকে উম বা না, এসেছিল? না, 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 কিছু আসেনি। আমার শুধু আমি few milliseconds এর জন্য দেখেছিলাম যে হুম। এই গালের নিচ দুটো যেন পোড়া রয়েছে, আর মাথায় যেন চুলটা রয়েছে, আর চোখের কোটর দুটো রয়েছে। কিন্তু চামড়াযুক্ত একটা মুখ। আচ্ছা, চোখের কোটরে মানে কোনো মানে চোখ মানে আইবলটা কি দেখতে পেয়েছিলেন? না, না, আইবল দেখতে পাইনি আমি। আচ্ছা, আর কোনো বাচ্চা ছিল নাকি এইটা তো বলতে পারব না। কিন্তু পরে যেন মনে হচ্ছে হতে পারে হয়তো বাচ্চাই ওটা। আচ্ছা, কারণ হামাগুড়ি দিচ্ছিল এইটুকু কিন্তু আমি ফিল করেছি। এবং আপনার দিকেই আসছিল? আমার দিকেই আসছিল। স্বাভাবিকভাবে হোটেল কর্তৃপক্ষ তো বলবে না ওরম ভাবে, কারণ ওদের ব্যবসার ব্যাপার রয়েছে। হ্যাঁ, ওরা ওরা তো এটাকে ডিসক্লোজ কোনদিনই করবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইছি, আপনি যে মানে হোটেলের নামটা বললেন, তো সেটা নিয়ে কি কোনো অসুবিধা রয়েছে? মানে সেটা যদি আমি ইন্টারনেটে অনেক সার্চ করলাম কিন্তু ওই হুম, হোটেলের কিন্তু আমি কোনো হিস্ট্রি পেলাম না। আচ্ছা, মানে তো এনলিস্ট করা রয়েছে গুগল ম্যাপে বা হ্যাঁ, 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 ওটা বেশ এনলিস্ট করা রয়েছে? আগরতলার বেশ রিনাউন্ড হোটেল ওটা। আচ্ছা, আচ্ছা, কোনো রিভিউতে ওরকম কেউ কিছু না, লেখেনি? না, না, রিভিউতে সেরম কিছু নেই। এটাই হলো আপনার মানে মানে ঘটনা আর কি। হ্যাঁ, এটাই ঘটনা এবং মানে আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম সেদিনকে। এবং আমার বন্ধু ও দেখলাম আমার থেকেও বেশি ভীতু। ও তো বাড়িতে এসেও মানে কলকাতায় এসেও বেশ কিছুদিন ট্রমার মধ্যে ছিল। দাদার ১ম এই অভিজ্ঞতা শুনে নেওয়ার পর আরও দুটো অভিজ্ঞতা দাদার কাছ থেকেই শুনে নিচ্ছি তাহলে। হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমি আসলে ছোটবেলায় বাবাকে হারাই। আচ্ছা, ২০০৫-৬ এরকম সময়ে। আর আমার বাবার একমাত্র সন্তান। আচ্ছা, আর আমাদের বাড়িটা হচ্ছে যেহেতু একটু গ্রাম সাইড বারুইপুরের দিকে থাকি আমি। হুম, তো সামনে একটা পুকুর, দোতলায় আমরা থাকতাম। এখনো থাকি সেই বাড়িতেই। তো আচ্ছা, আমার বাবা ছিল প্রায় ৬ ফুটের উপরে লম্বা। আর আ একা শুতো বিছানায়। আর আ বাবা না রাত্রিবেলা যখন শুতো, হুম, ঘুমের মধ্যে ভুল বকতো। মানে সারাদিন যা ঘটনা হয়েছে সেইগুলোই বলে যেত। এটা ছিল বাবার স্বভাব একটা। এটা ছোট থেকেই দেখে আসছি। হুম, তো একটা এরকম এপ্রিল মাস, এপ্রিল মাসে রাত্রিবেলা পড়াশুনো করে এসে আমি শুয়েছি। পাশের ঘরে দেখছি বাবা শুয়ে রয়েছে। আ শুয়ে থেকে শুনতে পাচ্ছি বাবা ভুল বকছে। কখন সারাদিন কি "ও বাবারে! পড়ে গেলুম" এরকম নানা রকম কমেন্টস করছে। আমি এটা হুম। খুব অ্যাজ ইউজুয়াল ব্যাপার। আচ্ছা, এবার যা যা উনি বলতেন সেই ঘটনাগুলো প্রত্যেকটাই কি মানে ঘটেছে আগে? মানে যে সেই দিনই ঘটেছে এরকম? নাকি ওর না বাইরে উনি এরকম কোনো বলতেন? ব্যাপার না। মানে আচ্ছা, অন্যরকম কথাও বলতেন। "আম কত করে গো? ঢেঁড়স কত করে?" মানে কোনো না কোনোভাবে সারা জীবনের মানে সেই দিনের সাথে রিলেটেড থাকে। আচ্ছা, আর সেদিন রাতটা ছিল হচ্ছে চাঁদনি রাত। আর উম চাঁদ উঠলে চাঁদের পুরো আ আলোটা এসে না আমাদের বারান্দাতে পড়ে। আচ্ছা, আর আমি খাটে শুয়েছিলাম একা। হুম, আর খাট থেকে শুয়ে পুরো চাঁদটা দেখা যেত। এবার শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ
চোখটা খুলেছি, চোখটা খুলে না দেখছি আমার বাবা ওই বারান্দাতে দাঁড়িয়ে রয়েছে। আবার আমি পাশের ঘর থেকে শুনছি বাবার ওই যে ভুল বকার আওয়াজগুলো ওইটা পাশের ঘর থেকে শুনছি। এই দুটো কি করে একসাথে হয়? এবং এই জিনিসটা ঘটলো প্রায় ধরুন ১০ সেকেন্ড থেকে ১৫ সেকেন্ড এবং যেটুকু সময় ঘটলো না আমি পুরো হুম। কাঠ হয়েছিলাম এবং তারপরে দেখলাম অবয়বটা আস্তে, আস্তে মিলিয়ে গেল। মানে ব্যালকনির দিকে যিনি ছিলেন আর কি। হ্যাঁ, ব্যালকনির দিকে যে অবয়বটা ছিল হুম, হুম, হুম। ওটা আস্তে, আস্তে মিলিয়ে গেল। আমি আবার দৌড়ে গিয়ে উঠে গিয়ে ঘরে গিয়ে দেখলাম বাবা যেমনকি তেমন ঘুমোচ্ছে। কিন্তু এবং এই উনি জিনিসটা ওইগুলো বলছেন যেগুলো বলছিলেন? হ্যাঁ, যখন ঘুমন্ত যে কথাগুলো বলে সেগুলো হুম, বলছে। আচ্ছা। আর ওনার পরনে যা যা ছিল মানে যিনি দাঁড়িয়েছিলেন তারও কি পরনে সেম সেম, ছিল? সেম হুম, জিনিস। আচ্ছা। বাবা সাদা রঙের ধুতি পরতো। হ্যাঁ, ওই অবয়বও সাদা রঙের ধুতি ছিল। আচ্ছা। আর মানে সেদিনকের কি পূর্ণিমা ছিল? হ্যাঁ, পূর্ণিমা ছিল। পূর্ণিমা ছিল, আচ্ছা। মানে আমাদের একটা ধারণা রয়েছে যে এই অমাবস্যা বা এরকম টাইপেই মানে এরকম সময় এই ঘটনাগুলো ঘটে থাকে, কিন্তু না, পূর্ণিমাতে কিন্তু আরো বেশি ঘটনাগুলো ঘটে থাকে এবং এটার টান রয়েছে একটা, আমি যেইটুকু জানি এগুলো ব্যাপারগুলো হয়ে থাকে, এটার সাথে চন্দ্রের একটা কানেকশন রয়েছে। আর আপনি কখনো ফিল করেছেন আপনার বাড়িতে যে এরকম কিছু একটা এন্টিটি রয়েছে এই ঘটনাটা বাদে বা? না, এবার এই ঘটনাটা আবার আমি অনেককে বলেছিলাম। হুম, হুম, বলার পরে আ মানে এই ঘটনা ঘটার ১ বছরের মাথায় কিন্তু বাবার মৃত্যু হয় এবং বাবার মৃত্যু হয় ভুল চিকিৎসায়। তো অনেকে বলেছিল যে আ আত্মা নাকি আগে থেকে বুঝতে পারে যে তার হুম, হুম, চলে যাওয়ার সময় এসেছে। তাই জন্য প্রিয়জনকে নাকি সে প্রটেক্ট করতে চায়। এই কথাটা আমাকে অনেক এক্সপ্লেইন করেছিল। আচ্ছা। তারপরে কি কিছু বুঝেছিলেন মানে? না। তারপরে আর মানে নট এ সিঙ্গল ডে আজ প্রায় ২০০৬ থেকে আজকে ২০২৪ আ আমি কিছু ফিল করিনি। আচ্ছা, মানে অতি প্রাকৃতিক ঘটনাটা। আরেকটা ঘটনা আপনাকে বলি। হুম, হুম, এই ঘটনাটা মানে কি বলবো? আ আমি আইআইটি খড়গপুরে পিএইচডি করতে গিয়েছিলাম। হুম, তো আমি আ হোস্টেল পাইনি। তো আমরা সব বন্ধুরা মিলে হুম, একটা মেস ভাড়া করে থাকতাম। সেই মেসের যে বাথরুমটা ছিল না? হুম, সেই বাথরুমটায় ঢুকলে আমার অদ্ভুত একটা ফিলিংস হতো। মানে আ মনে হতো যেন আমি মাথায় জল ঢালছি, মনে হুম। হতো যেন আমার দুটো কাঁধে কেউ পা দিয়ে দাঁড়িয়ে আছে মানে এবং একটা ওজন অনুভব করতেন। ওজন অনুভব করতাম এবং আ আমার অন্য বন্ধুরা যখন আসতো, তারা কিন্তু খুব at ease কাজ করে চলে যেত, ইউজ করতো, কিছু হতো না। কিন্তু আমি ওই বাথরুমে ঢুকলেই আমার প্রবলেম হতো এবং এটা আমার প্যানিক হয়ে যায় একটা সময় আচ্ছা, এবং এটা মানে পার্টিকুলারলি বাথরুমে গেলেই হতো এটা ব্যাপার? বাথরুমে গেলেই হতো। আচ্ছা। আর আ তো এটার কোনো explanation পাইনি। তারপরে আমরা ওই আ বাড়িটা ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার বেশ কিছুদিন পরে ওই বাড়ির যে মালিক ছিল, হুম, সেই মালিক একদিন আমাদের বলেছিল, আমাকে বলেনি, আমার এক বন্ধুকে বলেছিল হুম। যে, ওই বাড়িতে আসলে ওই ভদ্রলোকের বোন ছিল। সে ছিল হচ্ছে হ্যান্ডিক্যাপড। সে কুয়োতে পড়ে মারা যায় এবং আ তারপর নাকি কিছু প্রবলেম দেখা দেয়। আচ্ছা। আচ্ছা, এইটা একটু বলতে পারবেন যে হ্যান্ডিক্যাপ ছিলেন উনি, মানে উনার হাত বা পায়ের অসুবিধা ছিল? হাঁটতে পারতেন পা পা নাকি? পায়ের প্রবলেম ছিল। আচ্ছা, এটা কিছুটা রিলেটেবল, মানে কারো হয়তো মানে হাঁটতে গেলে বা বসতে গেলে কারোর ভর বা ইয়ে লাগতো কিছুটা। হুম। ও যেন আমার মনে হতো যেন হুম। দুটো কাঁধে পা দিয়ে কেউ বসে আছে বা দাঁড়িয়ে আছে এরকম ব্যাপার। আমাকে যেন বসিয়ে দিতে চাইছে। মানে আপনি যখন জলটা ঢালতেন মানে তখনই ফিল করতেন? একদম মাথায় যেই জল ঢালতাম। তার আগে না? তার আগে নয়। জলের সাথে একটা কানেকশন আছে। হ্যাঁ, জলের সাথে কোনো এবং জলে পড়ে ওই হুম, কুয়োতে পড়ে নাকি সে মেয়েটি মারা গেছিল। আচ্ছা। উনার মানে বডি পাওয়া গেছিল ওনার? না এইটা জানি না। আমি অত ডিটেইলস তো আমি জানা হ্যাঁ, যায়নি। স্বাভাবিক অবশ্য। আচ্ছা। আচ্ছা, আরেকটা আমার একটা জিজ্ঞাস্য রয়েছে আপনার কাছ থেকে পার্সোনালি, মানে আপনি যেহেতু মানে বৈজ্ঞানিক, ফিজিক্সে ইয়ে ছিল, তো হুম।
এই যে বর্ষাকাল, তো এইখানে কি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি মানে স্পেশালি চার্জড হয়ে যায়? যে মানে এই কি বলবো মানে জলীয় বাষ্পের পরিমাণ একটা হুট করে বৃদ্ধি পাওয়া, বা এই টাইমে ধরুন অনেক সময় দেখবেন যে বাড়িতে বাল্বের বা মানে ভোল্টেজের প্রবলেম হয়, বাল্ব কেটে যায়, অনেক সময় ফ্লিকারিং হয় হ্যাঁ, হ্যাঁ, বর্ষাকালে। ডেফিনেটলি এই সময় তো মানে একটা স্থির তড়িৎ হ্যাঁ। তৈরি হতেই পারে। স্থির তড়িৎ মানেই তো একটা তড়িতায়িত কণা। তড়িতায়িত হুম হুম। কণা মানে আমাদের এনার্জি। এনার্জি। আচ্ছা, আপনার মতে কি বলে যে এই টাইপের যেগুলো আমরা তথাকথিত নেগেটিভ এনার্জি বলি, বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যাদেরকে ঘিরে থাকে, হুম, ইএমএফ হুম। মিটারে যেগুলো পাওয়া যায়, এই এনার্জি গুলো মানে মানে এই পরিবেশটা কি মানে মানিয়ে নেয়, বা এই পরিবেশে বিশেষ করে এগুলো প্রকট হয়, বা একটা সুপরিবাহী মানে সুপরিবাহী হিসাবে কাজ করে এগুলো? আমারও তো সেটা মনে হয়। এনার্জি আ মানে যদি ট্রান্সফার হতে চায় না, হুম হুম। এনার্জি মানে কন্ডাক্টরের মধ্যে দিয়েও যেতে পারে, হুম হুম। আর বিকিরণ পদ্ধতিতেও যেতে পারে। দুরকম ভাবেই যেতে পারে। যেমন সূর্য থেকে যে রশ্মিটা আসে সেটা হচ্ছে হুম হুম। বিকিরণ পদ্ধতিতে আসে। হুম। আবার তারের মাধ্যমে যেটা যায় সেটা পরিবহন পদ্ধতির মাধ্যমে যায়। হ্যাঁ, কারণ মানে এটা বলছি, আমরা অনেক ইনভেস্টিগেশনে দেখেছি এই সায়েন্টিফিক ব্যাপারটাই কাজে কিন্তু লাগে, কারণ এই এই বর্ষাকালে না এগুলো স্পেশালি আরো অ্যাক্টিভ হয়ে যায়, বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গায়, হ্যাঁ, হ্যাঁ, বাথরুম হ্যাঁ, হ্যাঁ। মানে এনার্জিটা যেন মনে হয় কোনভাবে ক্যাপচার্ড হয়ে যায়। ক্যাপচার্ড হয়ে যায়। হ্যাঁ, মানে এনার্জিটা আটকে যায় সেই মানে নেগেটিভ এনার্জি বলে যদি যেটাকে আমরা চিন্তা করছি সেই এনার্জিটা যেন আটকে যায়, সেই এনার্জিটা যেন সেখান থেকে বেরোতে পারে না। তার জন্য বেরোতে পারে, কোনোভাবে দৃশ্যমানতা চলে আসে। চলে আসে। এই ক্ষেত্রেই বোধহয় হাফ অ্যাপারিশন, ফুল অ্যাপারিশন এগুলো বেশি ঘটে। হ্যাঁ, হ্যাঁ। ঠিকই। আর আরেকটা ছোট্ট জিনিস জানার আছে। আচ্ছা, আমাদের যে এই অনেক সময় দেখা যায় যে যেগুলোতে আমরা মানে চার্জেবল ব্যাটারি থাকে, বা ব্যাটারির অস্তিত্ব আমরা পাই যেসব ইলেকট্রনিক গ্যাজেটস বা ইকুইপমেন্টস এর, হুম, সেখানে হুম। অনেক সময় সেগুলো হঠাৎ করে ডিসচার্জ হয়ে যায়। হ্যাঁ, তো একদম। মানে চার্জ হুট করে কমে যাচ্ছে, বা এরকম হ্যাঁ, দেখেছি অনেক ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনভেস্টিগেশনে, যে যেই বাড়িতে মানে আশঙ্কা করা হচ্ছে যে এরকম হয়তো কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, সেখানে মানে প্রচুর কারেন্টের বিল আসছে, হয়তো চলেই না তেমন ভাবে কোনো ইলেকট্রনিক জিনিস, বা ফোনের হুট করে ব্যাটারি এরকম চলে যাওয়া এই জিনিসটা কিভাবে হতে পারে? মানে একটা এন্টিটি বা একটা এনার্জি কিভাবে একটা মানে গ্যাজেট বা একটা ব্যাটারি থেকে কিভাবে এরকম নিতে পারে? না এটা আমার তো মনে হয় যে আ চার্জ পার্টিকেল ট্রান্সফার হয়। চার্জ আচ্ছা। পার্টিকেল কোনোভাবে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যেতেই পারে। হুম, এবং হুম। সেটা সুপরিবাহী হোক, কুপরিবাহী হোক বিভিন্ন পদ্ধতি আছে সেটা যেতেই পারে। এবং যদি সেটা আমরা আ চিন্তা করি যে এটাকে একটা আ মানে এনার্জি হিসেবে, হুম, হুম। তো এনার্জি ট্রান্সফার হতেই পারে। ট্রান্সফার। আচ্ছা। আমার এই দুটো জিনিস জাস্ট মানে ক্লিয়ার করার ছিল। খুব ভালো লাগলো কথা বলে, অনেকক্ষণ মানে ঝালালাম। তো থ্যাংক ইউ। কিন্তু আমিও নিজেকে এক্সপ্রেস করতে পারলাম। আমার এই আগরতলার ঘটনাটা নিয়ে আমি সত্যি খুব ওয়ারিড ছিলাম। এবং আপনি বিশ্বাস করবেন না মানে আ কদিন ধরে আমার সাথে কয়েকটা জিনিস ঘটছে মানে আমার একজনের সাথে আলাপ হয়েছে। তো তার ঘটনা আমি শেয়ার করেছি। সুবল দাস বলে, এবং সে কয়েকটা জিনিস এই ফোনে থাকাকালীন সে এখন রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রয়েছে, মানে আ আমাদের বৃন্দাবন ধামে রয়েছেন। আচ্ছা, তো উনি মানে ২১ বছর বয়সী, আমার থেকে ছোট, মানে ভাইয়ের মতো একদম। তো আচ্ছা, ও হচ্ছে আ কামাখ্যার শ্রেষ্ঠ সাধক, মানে ওখানকার মানুষজনই বলেন। এবার আচ্ছা, কিন্তু এত ভন্ডামি বা এত ওখানে মানে কমার্শিয়াল একটা ব্যাপার চলে এসেছে, ওই জায়গাটা ছেড়ে চলে এসেছে এবং আচ্ছা, শ্রীকৃষ্ণের পায়ে ও করেছে। তো যাই আচ্ছা, হোক, এবার ওখানে একজন মাতাজি আর কি ছিলেন। তো তিনি বলেছিলেন ওকে থেকে যেতে। তো ও থাকেনি। ও খালি মন্ত্র দিয়ে তাকে মানে ওর একটা ব্যাপার রয়েছে, সেই ঘটনাটা চলেও আসবে। মানে হয়তো এই ঘটনাটা যতদিনে রিলিজ হবে ততদিনেও এই ঘটনাটা রিলিজ হয়ে গেছে আরকি। তো যাই হোক, তো ও মন্ত্র দিয়ে চলে আসে। এবার আ কি বলবো মানে ও আগরতলা, ত্রিপুরা, মায়ং বা এই জায়গাগুলোর সাথেই রিলেটেড, এবং ত্রিপুরা সুন্দরী বারবার ঘুরে আসছে, এবং আমার ঠিক প্রত্যেকটা আছে। ঘটনা ওর সাথে কথা বলার পর থেকে দেখছি প্রত্যেকটা ঘটনায় আগরতলা, ত্রিপুরা এই ব্যাপারটা, বা ত্রিপুরা সুন্দরী মা ব্যাপারটা বারবার ঘুরে আসছে। হতে হতে পারে এটা। ত্রিপুরা সুন্দরী তো মানে একটা যোগীদের খুব মানে উল্লেখযোগ্য জায়গা। হ্যাঁ, একদম মানে প্রচন্ড পাওয়ারফুল জায়গা। হুম, হুম, খুব পাওয়ারফুল জায়গা। জানি না, এটা কাকতালীয় একটা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা ঘটনাতেই উনি থাকছেন আমি দেখছি, আগরতলা বা ত্রিপুরা এই জায়গাটা। যাই হোক, তো আজকে মানে এখানে রাখছি তাহলে।
ঠিক আছে। হ্যাঁ, একদম ওকে, তাহলে। ভালো থাকবেন। গুড নাইট আপনার পুরো একদম। নামটা কি? আমার পুরো নাম হচ্ছে অর্ণিক বসাক। অর্ণিক অর্ণিক বসাক। বসাক। আর আমার ওই চ্যানেলটা রেডি হয়ে গেলে আমি অবশ্যই বলবো। আপনার মানে লাইফের এক্সপেরিয়েন্স বা কিভাবে এই যাত্রাপথ আপনার অবশ্যই আমি শুনতে চাইবো। ওকে, ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই আপনি। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।